আচ্ছা হিমি, আপনি তো খবরের মানুষ, গণমাধ্যমে চাকরি করেন। আপনি আপনি কি পত্রিকা পড়েন? হ্যাঁ, পত্রিকা তো পড়ি। 3.5 দিনের পত্রিকা কি কখনো পড়েছেন? 3.5 দিনের পত্রিকা না, এটা তো পড়িনি, কিন্তু আমি প্রথম আলো, যুগান্তর এগুলো পড়েছি, কিন্তু 3.5 দিনের পত্রিকা পড়া হয়নি কখনো। আচ্ছা, এই 3.5 দিনের পত্রিকা কেন এবং কেমন পত্রিকা সেটা আপনাকে আমি জানাবো, তবে তার আগে দর্শকদের স্বাগত জানাতে চাই। অবশ্যই, তাহলে আমি নেই স্বাগতমটা। অবশ্যই। দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি ভাষার ক্যানভাস থেকে। সাথে আছে নীল মাহবুব, আর আমার সাথে আছে মিষ্টি জান্নাত। কারণ আমি আজকে আসলে ফেসবুকে দেখলাম কেউ তাকে মিষ্টি জান্নাত বলে ডেকেছে, এবং সে বলেছে যে এই ডাকটা সে ভীষণ রকম মিস করে। তো আমি মনে করলাম যে আজকে এই নামটা আসলে সবাইকে আমি জানিয়ে দিই। একদম আমি আসলে আমার অতীতে ফিরে গেলাম মনে হলো নামটা শুনে। আচ্ছা, 3.5 দিনের পত্রিকা নিয়ে আমরা তো কথা বলবোই, তবে তার আগে আমাদের কাছে সাথে একজন কবি আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। কবি পিয়াস মজিদ। এবং কবি পিয়াস মজিদকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তাকে সবাই চেনে। এবং আজকে একটু ভিন্নভাবে আমি পরিচয় করে দিতে চাই। সেটি হচ্ছে আজ এবারের বইমেলায় তার নতুন একটি বই এসেছে, কিন্তু বই ছাড়া সে আমাদের সাথে যুক্ত হয়েছে। বই ছাড়া কেন যুক্ত হলেন? আসলে মনে হয় যে বই তো আছেই, চারপাশেই এত বই আছে, এর মধ্যে আলাদা করে নিজের বই না করে বইয়ের আশপাশে যে বসন্ত ছড়িয়ে আছে, বই বসন্ত, আসলে মেলা তো আমি বলি না, আমি বলি বই বসন্ত, তো সেটা আমরা এনজয় করি সবাই, সেটাই হচ্ছে বেটার। আর বই তো কোনো না কোনোভাবে পড়া হয়েই যাবে, বইয়ের স্টলে বইগুলো আছে নির্ধারিত, কিন্তু এই যে আমাদের কথাটাই তো একসময় কবিতা হয়ে যাচ্ছে, এই যে আমরা কথা বলছি কথাই একসময় গল্প হয়ে যাচ্ছে। তো বই তো আমাদের মানুষের কথাবার্তা নিয়েই, আমরা যে নীল হিমি আমরা কথা বলছি, সে কথার মধ্য থেকেই কিন্তু সংকলিত করে হচ্ছে গিয়ে এই বইমেলার সব স্টলে হাজার হাজার বই যে বেরোচ্ছে। তো মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। যেই মানুষ লাঞ্ছিত হচ্ছে, দেশে দেশে অপমানিত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ কবিতা লিখছে, কথা সাহিত্য লিখছে, নাটক লিখছে এবং লিখতেই থাকবে। এবং আমার মনে হয় পৃথিবী এখনও যে একটা সম্ভাবনা আছে পৃথিবীর টিকে থাকা, সেটাও কিন্তু সেই শিল্পের জন্য, এই যে আমরা কথা বলছি যে এই ভাষার জন্য, সাধনার জন্য, শুভবোধের জন্য, সেটা সবটার সাথেই বই জড়িত। তো আলাদা করে আমার বই সেখানে খুব তাৎপর্য বহন করে না। আবার আমার একটা অক্ষরও হয়তো পৃথিবীর জন্য একটা বিন্দুতে সিন্ধু সম আর কি। এবং আমরা মাঝে মাঝে যখন কথা বলছিলাম তখন আমরা বলি যে এই চত্বর জুড়ে আসলে যারা হেঁটে যায় তারা প্রত্যেকটাই প্রতিটি মানুষ এক একটি বই। এবং আপনার বই নিয়ে আমার কথা হচ্ছিল হিমির সাথে, যে দুপুরের মতো দীর্ঘ কবিতা। তখন হিমি আমাকে বলছিল যে পিয়াস মজিদকে আমার একটি প্রশ্ন করার আছে। এখনো কি কবিতা হেঁটে আসে আপনার কাছে? হ্যাঁ, আসে। এবং এই যে বট গাছের নিচে দুপুরে, কিন্তু একটা দুপুরে যখন আমরা কথা বলছি, দুপুরের মতো নানান দীর্ঘ কবিতাই আমার ভিতরে গুঞ্জরিত হচ্ছে। এবং এই মেলাতেও আমার একটা 8টা দীর্ঘ কবিতার সংকলন বেরোবে, এক পেগ বুকুস্কি এবং আরও 7টি। তো আপনার হচ্ছে গিয়ে জালালউদ্দিন রুমির ইস্তাম্বুলে আমি যখন গেলাম, সেই দুপুর আমার কাছে একরকম দুপুর, সেই কোনিয়ার দুপুর। আবার যখন বুকুস্কি কিনে লিখলাম, তার শহরের দুপুর। এখন যখন ঢাকায় আছি, একটা মফস্বলে যাচ্ছি, তো সেই দুপুরগুলো নানানভাবে হেঁটে হেঁটে, আপনি যেরকম বললেন, হেঁটে হেঁটেই আমার কাছে আসে। আমি শুধু আমার কাছে না, আমি বললাম সব কবির কাছেই যায়, সব শিল্পীর কাছেই যায়, সব চিত্রকরের কাছেই যায়, নাট্যকারের কাছেই যায়। কবিতা এভাবেই আসে আসলে, আলাদা কোনো কবিতার মানে রসায়ন আমার জানা নেই। কিন্তু এই যে দুপুরটা যখন আসলে আমরা মেকআপ করে যখন আসি এবং দুপুরটা যখন আসে তখন কিন্তু আমরা ঘেমে যাই। তো আমরা চাই যে দুপুরটা কবির কাছে আসুক। এবার নতুন কি বই আসছে এবং সেই বইটা সম্পর্কে একটু জানতে চাই আমরা। এবার আসলে আমি একটা আমার জন্মদিনে 21শে ডিসেম্বরে পাঞ্জেরি পাবলিকেশনস একটা উপহার, এটা আমার জন্য খুব একটা উদযাপনীয় বিষয় ছিল, যে প্রকাশক বললেন যে শুধু বইমেলাতেই কেন বই দিতে হবে। এবং এবারও আমরা মেলায়, যেটা শুনলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলা হলো সরকারের পক্ষ থেকে, যে সারা বছর বই প্রকাশ করতে হবে, সারা বছর মেলা করতে হবে। তো ওই সময় আমার নির্বাচিত কবিতা বের করেছে পাঞ্জেরি পাবলিকেশনস, এবং ওই ধারণাটা আসলে ভেঙে গেছে যে বইমেলা ছাড়া বই বিক্রি হয় না। ওই বইটি প্রায় দ্বিতীয় মুদ্রণের পথে, মেলাতেই হয়তো দ্বিতীয় মুদ্রণ আসবে। আর বেঙ্গল বুকস থেকে 2 দিন আগেই বেরোলো আমার 100 কবিতার ইংরেজি সংকলন, নিউ নর্মাল অ্যান্ড আদার পোয়েমস। এটা আলমগীর মোহাম্মদ অনুবাদ করেছেন, আর শেহজ ইসলাম চৌধুরী দীর্ঘ ভূমিকা লিখেছে। আর আপনার নতুন কবিতার বই যদি বলেন, তারা ঝরা অনাথ আকাশে বেরিয়েছে কবি প্রকাশনী থেকে। আর মেলার শেষ দিকে একটা বই আসতেও পারে, সেটা যেটা বললাম, এক পেগ বুকুস্কি এবং আরো 7টি, এই আর কি। আমার নামটা শোনার পর মনে হচ্ছে যে ওই এক প্যাকটা আমি আসলে গিলে খাই, কারণ এক প্যাক মুখশ্রী আসলে কতটা সুন্দর হতে পারে। বুকুস্কি, আচ্ছা, দারুণ দারুণ। এবং আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনি তো কবিতার মানুষ, কবিতাকে আপনি কতটা ভালোবাসেন, বা কবিতা আপনাকে ঠিক কতটা ভালোবাসে? দারুণ প্রশ্ন করেছেন। এবার আমার যে নির্বাচিত কবিতা, একটা উৎসর্গে লেখা আছে, আমি ভাবলাম কাকে উৎসর্গ করব। উৎসর্গে লিখেছি কবিতা তোমাকেই। তো অনেকে বলছে কবিতা কি এখানে কোনো নির্দিষ্ট কবিতা নামে নারী, নাকি হচ্ছে অ্যাজ এ পোয়েট্রি? আমি বললাম দুটাই হতে পারে, কবিতা তোমাকেই। তো ওই কবিতার মধ্যেই আমি আসলে আমার সবকিছু খুঁজে পাই। না,
আচ্ছা, এটা তো আমরা আসলে শুনলাম, এবং এই যে নতুন যে কবিতার বই, এই যে বাংলা থেকে ইংরেজি করা হলো, মানে এটা তো আমরা আগে আসলে ওইভাবে দেখি নাই, যে আমরা যারা কবি তাদের কবিতা আমরা বাংলাতেই দেখেছি, কিন্তু এই যে এখন অনুবাদ হচ্ছে, এই অনুবাদ আসলে বাংলাদেশের সাহিত্যকে বা বাংলাদেশের কবিতাকে আন্তর্জাতিক মহলে কতটা পরিচিত করে তুলবে বলে মনে হয়, এবং সেই জায়গায় প্রকাশনীর আসলে কতটা দায়বদ্ধতা আছে? আমি তো মনে করি নীল যে এটা খুবই জরুরি, কারণ হচ্ছে আমাদের দেখেন সৈয়দুল্লাহর মতো লেখক, মানে কিছু কিছু হয়তো অনুবাদ হয়েছে। যখন আমি জয়পুরে, ভারতের জয়পুরে একটা সুফি ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানে আফগানিস্তানের দুটো মেয়ে, আরও অনেক জায়গার ছেলেমেয়েরা আসলে দেখলাম যে আমাদের কবিতা কত অ্যাডভান্স, কিন্তু অনুবাদ হয়নি বলে সেই কবিতা আমি জানাতে পারছি না যে কত রিচ আমাদের কবিতা। তা আমার জায়গা থেকে আমার সাফল্যের জায়গা যে স্বতঃস্ফূর্তভাবে আমার প্রচুর কবিতা অনুবাদ হয়েছে, বিভিন্ন জনই করেছেন। তো এই যিনি অনুবাদক, তিনি আলমগীর মোহাম্মদ 100 কবিতা প্রায় নিজ থেকে অনুবাদ করেছেন। তো এটা একটি সংকলন হলো, আরও হবে। আমার আরেকটি বই এসব মকারি, সেটাও একজন অনুবাদ করেছেন। তো আমি মনে করি কি যত অনুবাদ হবে পৃথিবীকে জানাতে হবে আসলে যে আমাদের সাহিত্য কত সমৃদ্ধ। শুধুমাত্র মানে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, বাংলাতেই তো আর সীমাবদ্ধ না। এই বাংলা কতটা সমৃদ্ধ, এটা যদি আপনার ধরেন তুরস্কের একটা মানুষ না জানে, আমেরিকার একজন মানুষ না জানে, ইরানের একজন মানুষ না জানে, সার্বিয়ার একজন মানুষ না জানে, সেটা তো অর্থহীন। তো সব জায়গায় বাংলা ভাষার সেই রবীন্দ্রনাথ সেই কবে নোবেল পেয়েছে, আমরা যে নোবেল বা বুকার পাবো সেটা আমি বলছি না, কিন্তু পাবোই, মানে সম্ভাবনাই বা থাকবে না কেন? তো আমাদের সাহিত্যের তো সেই শক্তি আছে। তো আমি মনে করি আমার এই প্রচেষ্টাটা এটা একটা বিন্দু মাত্র, কিন্তু এটা তাৎপর্যপূর্ণ হচ্ছে, এবং আমি রেসপন্সে আশাবাদী যে আমাদের এখানেও কিন্তু প্রচুর ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে পড়ছে, যারা ইংরেজিতেই লেখালেখি করছে, তাদের জন্যও তো কিছু কন্ট্রিবিউট করতে হবে, সেই জায়গা থেকেও এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, একদম শেষ প্রশ্নটা হিমি করতে চাই, কারণ হিমি সবাইকে আসলে বইমেলা নিয়ে প্রশ্ন করে, যে আগের বইমেলা, এই বইমেলা। হিমি, শেষ প্রশ্ন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি গত বছরের বইমেলাগুলো থেকে এবারের বইমেলার ঠিক কেমন পরিবর্তন আপনি আসলে একজন কবি হিসেবে দেখছেন? হ্যাঁ, এই বইমেলাতে তো আসলে আমরা একটু ভাগ্য বিড়ম্বিত, কারণ 18 দিনের একটা বইমেলা হচ্ছে। তারপর আমরা ফেব্রুয়ারি মাস পাইনি, বসন্ত পাইনি, ভালোবাসা দিবস হয়তো পাইনি, 21শে ফেব্রুয়ারি পাইনি, এতগুলো ছুটির দিন পাইনি। কিন্তু শেষ পর্যন্ত এত যে রাজনৈতিক দুর্যোগ, নানান কিছুর মধ্য দিয়ে মেলাটা হচ্ছে, এটাই একটা বড় ঘটনা। আর আমি কিন্তু শিশু প্রহরের সমাগম থেকে আশাবাদী, যে যেরকম ধারণা করেছিল যে খাকা করবে, রোজায় কোনো লোক আসবে না, মানুষ কিন্তু আসছে, এবং কোনো কিছুর সাথে কোনো কিছুর শিল্পী মানে শুভবোধের কোনো বিরোধ নাই আসলে। বই তো মানুষকে সত্যের কথা বলে, সাধনার কথা বলে, সেটার জন্য কোনো প্রতিবন্ধকতা না। এবং বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আসলে যে কোনো সময়ই বইমেলা মানে কোনো একটা ঋতু সাপেক্ষ বা মাস সাপেক্ষ না, সারা বছরই বইমেলা হতে পারে। যখনই মানুষ আসবে, পাঠক বই দেখবে, তখনই আসলে বইমেলা সংগঠিত হয়ে যায়। আর তো বইমেলাকে আমি এভাবেই দেখি এবারে। দারুণ। এবং শেষ আরেকটি বিষয় জানা আছে, এই যে ইংরেজি কবিতা অনুবাদ বের হলো, কয়টি কবিতা এখানে আছে? এখানে প্রায় 100 কবিতা, 98-99টি, মানে 98টি কবিতা। তো এর হচ্ছে গিয়ে মজার ব্যাপার হচ্ছে নীল, যে এখানে অনুবাদক তার অজান্তে একটি কবিতা ভালো লাগা থেকে দুইবার অনুবাদ করেছেন। যখন ফাইনাল ড্রাফট হচ্ছে, প্রকাশক বলছেন এখানে তো একটা কবিতা দুইভাবে আছে, উনিই করেছেন। তা আমারও এটা ভালো লাগা যে উনি কবিতার মধ্যে ঢুকে গিয়েছেন, যে এতই ভালো লেগেছে। এক এক সময় আমাদের এক একটা মুড আসে, তো পরে এবং আমার প্রথম কবিতা ওই অর্থে ঢাকার নতুন দিগন্তে, যখন 2002 সালে আমি ইন্টারে পড়ি, শেখ ইসলাম চৌধুরী নতুন দিগন্ত পত্রিকায় ডাকে পাঠিয়েছিলাম। তার কবিতা পত্রিকায় বেরিয়েছিল, প্রথম কবিতাটি ছিল শামসুর রহমানের, শেষ কবিতাটি পিয়াস মজিদের। সেই আমার বইটার ভূমিকা লিখেছেন হচ্ছে সেই সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি ইংরেজি সাহিত্যের লোক, কিন্তু ইংরেজি তিনি খুব কমই লিখেন। তো দীর্ঘ একটি ভূমিকা লিখেছেন, এবং এই ভূমিকাটি আমার জন্য একটা পরম পাওয়া, যে তিনি যে আমার কবিতাকে অবলোকন করেছেন, বিশ্লেষণ করেছেন। আর পাঠকের রেসপন্সে আমি খুবই আশাবাদী। বেঙ্গল বুকস এত অসাধারণ প্রোডাকশন করেছে, সবাই বলছে যে এটা আন্তর্জাতিক মানের বই হয়েছে। তো আমি মনে করি তো শুধু প্রোডাকশন না, ভিতরেও জিনিস থাকতে হবে। তো জিনিস আছে কিনা, ভিতরেও কবিতা আছে কিনা, সেটা হচ্ছে পাঠক দেখবে, সেই বিচার পাঠকের হাতে। ধন্যবাদ, এবং আমরা চাই যে এই বইটা পাঠক পছন্দ করুক। ধন্যবাদ পিয়াস মজিদ। অনেক ধন্যবাদ সবাইকে, ফাগুনের শুভেচ্ছা। ধন্যবাদ। এবং আপনাকে যে আমি বলছিলাম যে 3.5 দিনের পত্রিকা, এবং এই মুহূর্তে সেই 3.5 দিনের পত্রিকার যে স্টলটা, সেই স্টলের সামনে আমরা আছি, এবং এটি হচ্ছে যে আজকে বের হয়েছে। এবং কেন 3.5 দিনের পত্রিকা বলা হচ্ছে, কারণ এই পত্রিকাটা 3 দিন পর পর বের হয়, এবং এই পত্রিকা আসলে বইমেলাতেই বের হয়, বইমেলার পরে আর বের হয় না। একটু 3.5 দিনের পত্রিকা সম্পর্কে জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। আমার প্রথম যে প্রশ্নটা আসছে, এটা কি শুধু আমি 3 দিন পরবর্তীতে আর পাবো না এরকম, নাকি আমি গত বছরেরটা চাইলেও এই বছর পেতে পারি, আমার সংগ্রহে রাখতে পারি? আপনি যদি গত বছরের চান তবুও আমার সংরক্ষণে রাখতে পারেন, কারণ আমাদের গত বছরের স্টক আমাদের কাছে আছে আর কি পত্রিকা। কারণ যারা গত বছরে যারা প্রথম দিকে নিছিল বা মেলায় লাস্ট দিকে আসে নাই, তারা অনেকেই এই বছরে আসে। গত বছরে যে লাস্ট দিকে যে সংখ্যাগুলো আছে, মানে প্রতি বছর আমাদের 8টা করে সংখ্যা বের হয়, কিন্তু এই বছর তুলনামূলক কম বের হবে, কারণ মেলা যেহেতু আমাদের 18 দিন, এই জন্য কম বের হবে। গত বছরে যে অনেকে আছে যে
5টা সংখ্যা নিছে, 4টে সংখ্যা নিছে, আর যে বাকি যে 2টে সংখ্যা বা 4টে সংখ্যা তারা এই বছর এসে সংগ্রহ করতেছে আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে 3.5 দিনের পত্রিকা, এখানে আমি উল্টে পাল্টে দেখলাম যে বইমেলার কোনো গল্প নেই। এই 3.5 দিনের পত্রিকায় আসলে কি ধরনের মানে বিষয়বস্তু আসলে প্রকাশিত হয়? আমাদের এই 3.5 দিন পত্রিকায় আসলে বাংলা যে সাহিত্যিক যে বিষয়গুলো আছে এই সাহিত্যিক বিষয়গুলাই সম্পূর্ণ প্রকাশিত হয় বইমেলা উপলক্ষে না। আমাদের যে অনেক লেখকরা আছে, লেখক সাহিত্যিক আছে, তাদের যে সাহিত্যিক যে মনোভাব বা তরুণ সমাজের ভিতরে যে আসলে ছড়িয়ে দেওয়ার যে মনোভাব, এই পত্রিকার মাধ্যমে সেটি আসলে প্রকাশিত করা হয় আর কি। এই পত্রিকার দাম কত? সৌজন্যমূল্য আমরা 20 টাকা রাখছি আর কি, আর আমরা প্রতিটা স্টলে এমনি ফ্রি দিয়ে দিই আর কি যারা প্রকাশনী আছে তাদের। দারুণ ব্যাপার। প্রত্যেকটা প্রকাশনীতে তারা প্রতিদিন ফ্রিতে এই পত্রিকা দিয়ে দেয় এবং সৌজন্য কপি যদি কেউ কিনতে চায় তাহলে 20 টাকা দিয়ে কিনতে হবে। আজকে নিশ্চয়ই 20 টাকা দিয়ে আপনি একটি পত্রিকা কিনবেন। অবশ্যই কিনবো, এবং আমি আমার সংগ্রহ বাড়াতে চাই। যেহেতু আজকে একটা আমি কিনবো, আগামীকাল তাহলে আপনি আমাকে আরেকটা কিনে দিয়ে আমার সংগ্রহ কিন্তু আগামীকাল বাড়াবেন। বের হবে না, আবার 3 দিন পর বের হবে। আগামী 3 দিন পর বের হোক, আগের যেগুলো আমি পাইনি সেগুলো আমার সংগ্রহ করতে তো অসুবিধা নেই। এখন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই পত্রিকাটার সংগ্রহে আসলে কাদের আগ্রহটা সবচেয়ে বেশি? এটা বিরতির পর আপনাকে আমি জানাবো। তবে এই মুহূর্তে আমাদের বিরতি নিতে হবে। আপনারা দেখছিলেন ভাষার ক্যানভাস। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরবো আরো বেশ কিছু গল্প নিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে মিষ্টি জান্নাত। এই নামটা বললেই আমার ভালো লাগতেছে, কারণ আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে বইমেলাটা আসলে অনেকটা জান্নাতের মতোই, কারণ যারা আসলে বই ভালোবাসে তাদের কাছে এই বইমেলা একটা স্বর্গ। একদমই তাই। আর বইমেলায় আসবে, বই খুঁজে পাবে। হতে পারে এটা গত বছরের তুলনায়, গত বছরগুলোর তুলনায় মানুষ সমাগম কম, কিন্তু যারা আসছে তাদের ভিতরে কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা সেটা কিন্তু আমরা চোখে মুখে দেখতে পাচ্ছি আসলে। হ্যাঁ, এবং এই মুহূর্তে আপনি যখন কথা বলছিলেন আপনার পিছন থেকেও আমি দেখলাম যে 2জন পাঠক হেঁটে যাচ্ছে এবং 2জন পাঠকের হাতেই আসলে 2টি ব্যাগ, এবং সেই ব্যাগের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বই আছে। এবং এটাই কিন্তু আসলে বইমেলার সৌন্দর্য। বইমেলায় আসবে, ভিড় হোক বা না হোক, বইপ্রেমীরা তাদের পছন্দের বই খুঁজে নেবে। একদমই। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে 3.5 দিনের পত্রিকার প্রতি আসলে কাদের আকর্ষণ আছে। আমি বলি যে যারা আসলে সাহিত্য চর্চা শুরু করেছে এখন, তাদের জন্য কিন্তু এই পত্রিকাটা ভীষণ রকম উপযোগী, কারণ এই পত্রিকার মাধ্যমে তারা তাদের অগ্রজ যে সাহিত্যিকরা আছে তাদের লেখাগুলো তারা আসলে পড়তে পারছে, এবং আমার মনে হয় যে এখানে তারাও আসলে লেখাটা ছাপাতে পারে, তো তাদের আগ্রহটাই হয়তোবা আমার মনে হয় যে বেশি। এবং এই কথা যখন বলছিলাম ঠিক তার আগেই একজন লেখকের সাথে আমাদের আসলে কথা হচ্ছিল, এবং আমরা মাঝে মাঝে বলি না যে এই পৃথিবীর সব মানুষই আসলে সাধারণ, কিন্তু এই সাধারণ মানুষের ভিতরেও কিছু অসাধারণ মানুষের দেখা পেয়ে যায়। তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এবং তাকে নিয়েই জুবায়ের মিলনের সম্পাদনা একটি বই আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এবং তার ছবিও কিন্তু প্রচ্ছদে আছে। হিমি, কেমন আছেন আগে এই বিষয়টাই জানতে চাইবো। বইমেলায় আসলে আসলে কেমন থাকেন? এটা হয় যে আমরা যতটুকু পরিশ্রম করি বাইরে পেশাগতভাবে অন্য যে কোনো কাজেই, তো যারা লেখালেখির সঙ্গে সম্পৃক্ত, আমার কাছে মনে হয় তারা বইমেলায় আসলে সেই শ্রমটা বোধ হয়, সেই কষ্টটা, সেই ঘামটা বোধ হয় শুকিয়ে যায়। বইমেলায় আসলে আমাদের কাছে সত্যি সেই আনন্দটাই লাগে। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাই যে এই যে আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মানে এই বইটা করার পেছনে তো একটা ভালোবাসা ছিল, আপনার একটা শ্রদ্ধা ছিল, তো সেই ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটা, সেই আকুতির জায়গাটা এই বইটা করবার পিছনে, বইটা জানতে চাই। ডাক্তার জাফরুল্লাহর কর্মের প্রতি, তার উদ্যোগের প্রতি আমি অনেক দিন থেকেই দেখছিলাম, এবং যখন বুঝির হই তখন থেকেই কিন্তু নানান টেলিভিশনে, নানান অনুষ্ঠানে তাকে দেখতাম। রাজনৈতিক অঙ্গনে নানান বিদ্রোহীমূলক যে আচরণগুলো তার ছিল, বক্তব্যগুলো ছিল, নানান প্রকার অনুষ্ঠানে দেখতাম যে অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলতেন। এভাবেই তার প্রতি একসময় আমার চোখ যায় এবং তাকে আমি পড়তে শুরু করি। ওনার নিজেরও কিছু লেখা আছে, এগুলো আমি সংগ্রহ করে পড়েছি, তার ব্যক্তিগত জীবন আমি প্রত্যক্ষ করার চেষ্টা করেছি। এইভাবে দেখতে দেখতে একটা সময় তার প্রতি আমার ভক্তি কাজ করে, এবং সেই ভক্তি থেকেই উনি যখন মারা যান তখন ওনাকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে লিখতে থাকেন। তো আমি সেই লেখাগুলো
একেবারে আমার কাছে মনে হয় যে সবগুলো লেখা আমি পড়েছি, সংগ্রহ করেছি নানান জায়গা থেকে, নানানভাবে সংগ্রহ করে পড়েছি। এই পড়তে যে আমি দেখলাম যে তার জীবনে আসলে এমন কিছু কাজ, এমন কিছু মানে চলার পথে এমন কিছু বিষয় আছে যেগুলো মুগ্ধ না করে পারে না। সেই বিষয়গুলোর প্রতি আমি আকৃষ্ট হলাম এবং আমার কাছে মনে হলো এই প্রবন্ধগুলো ছড়িয়ে ছিটিয়ে না থেকে যদি একটা জায়গায় থাকে, ওনার সমবয়সী এবং সমকালীন যারা ছিলেন তাদেরও কাজে আসতে পারে, এবং বেশি কাজে আসবে উত্তর প্রজন্মের যারা আছেন, যারা ন্যায়ের সঙ্গে থাকতে চান, যারা কল্যাণকর কাজের সঙ্গে থাকতে চান। আমার মনে হয় তারা যদি ডক্টর জাফরুল্লাহর জীবনকে দেখেন, আমার মনে হয় তারা সত্যিই অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে তারা ভালো কাজের সঙ্গে থাকার জন্য, ভালো কাজের প্রতি। আমি একটু জানতে চাচ্ছি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে লেখার সময় আপনার এমন কোন সংগ্রহটা আপনাকে আবেগী করে তুলেছে? দেখেন, এই লেখাগুলো এখানে 46টি লেখা আছে এবং 46 জনের। আমি যখন পড়তে যাই তখন এমন কিছু বিষয় আমার চোখে পড়ে যে বিষয়গুলো আমার জানা ছিল না, এবং আমার কাছে মনে হয় অনেকেরই জানা নেই, হয়তো তার সমকালীন যারা ছিলেন তাদের কাছে জানা। যেমন আমি একটি কথা বলি, এখানে একটি আর্টিকেল আছে, যে আর্টিকেলটিতে আছে উনি 72 সালে যখন গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল করার জন্যে সেই বাংলাদেশ ফিল্ড হসপিটাল থেকে যখন উনি বাংলাদেশ স্বাধীন হবার পরে এখানে এসে গণমানুষের জন্য একটি হসপিটাল করতে চাইলেন, এবং সেখানে যখন 3-4টি নামের মধ্য থেকে গণস্বাস্থ্য কেন্দ্র নামটি আসলো, এবং এই যে হসপিটাল করার পেছনে ওনার যে শ্রম, এবং উনি নানান জায়গায় যে বাধার সম্মুখীন হচ্ছিলেন এই স্বাধীন দেশেও, তখন একটি সময়ে উনি একটু নড়ে চড়ে যান যে আসলে এখানে কি কিছু হবে বা আসলে কি পারা যাবে। তখন একদিন উনি রিক্সা দিয়ে যাচ্ছেন, ওই লেখাটি আসেনি কথাটি, হয়তো সেই রিক্সাওয়ালা তাকে চিনতেন। তখন একদিন কথায় কথায় জাফরুল্লাহ সাহেব বলছিলেন যে এখানে বোধহয় আর কিছু হবে না, আমি চলে যাব কিছু। তখন সেই রিক্সাওয়ালা তাকে বলেছিল, স্যার আপনারা ধনী মানুষ, আপনি হয়তো চলে যেতে পারবেন, কিন্তু আমাদেরকে কার কাছে রেখে যাবেন? ডাক্তার জাফরুল্লাহ তৎক্ষণেই সিদ্ধান্ত নিলেন এই দেশ, এই মাটি ছেড়ে তিনি আর কোথাও যাবেন না। এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা জানি উনি কিডনির রোগী হয়ে কিডনি পরিবর্তন করার জন্য বিদেশে তাকে ডাক্তার বন্ধুরা তাকে আহ্বান করেছে, কিন্তু তিনি যাননি। এদেশেই বলেছেন আমার এখানে আমি চিকিৎসা করব, আমার দেশের চিকিৎসাতে আমি যদি প্রয়োজন হয় মারা যাব। এই যে একজন মানুষ, মানে তাকে তো আমরা আসলে মানুষ হিসেবেই চিনি। মুক্তিযুদ্ধের আগেও কিন্তু দেখেছি যে তিনি একনিষ্ঠ একজন সেবক ছিলেন, এবং মুক্তিযুদ্ধের পরেও কিন্তু স্রোতের বিপরীতে তিনি হেঁটেছেন। লোভ লালসা আসলে তাকে ছুঁতে পারেনি, এবং খুব সাদামাটা জীবনযাপন করেছেন। আমি যদি একটু জানতে চাই, মানে উত্তর প্রজন্ম যারা আছে, যারা আসলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে চেনেনি, মানে কয়েকটা বাক্যে তাদেরকে যদি আসলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে চেনাতে চান, তাহলে কি বলবেন আপনি? ডাক্তার জাফরুল্লাহ হচ্ছে এমন একটি মহৎ প্রাণ, যে প্রাণটিকে প্রত্যক্ষ করলে মানুষ শুধু তার মনোচিন্তায়, মনোবোধে, মনোভাবনায় উপরের দিকেই যাবে, তার পতন ঘটবে না, এটা আমার বিশ্বাস। দারুণ বলেছেন। এমনি কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তো অনেক ভালো একজন মানুষ ছিলেন, এরকম ভালো মানুষের সংখ্যাগুলো কি কমে যাচ্ছে? এই ভালো মানুষের সংখ্যাগুলো কমে যাচ্ছে আমি এরকম বলবো না, আমি বলবো যুগে যুগে এরকম ভালো মানুষ সংখ্যাটা আসলে কমই ছিলেন। হয়তো ধরেন 10 বছর আগে যে মানুষের যে প্রকৃতি, কাজের কর্মের যে উদ্যোগের যে আকার আকৃতিগুলো ছিল, 10 বছর পরে তার ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আরও 10 বছর পরে হয়তো অন্যরকম কাজকর্মের মধ্য দিয়ে এই ভালো মানুষগুলো থাকবে, এবং এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি পৃথিবীতে আজ অবধি ভালো মানুষের সংখ্যা বেশি বলেই পৃথিবী আজও টিকে আছে। যদি সে সংখ্যাটা কমে যায়, পৃথিবী আসলে টিকবে না। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি, কারণ বইমেলায় এসে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বললে আসলে বইমেলাটা দেখা হয় না ঠিকভাবে। তো একটু বইমেলা নিয়ে আপনার কাছে জানতে চাই যে এবারের বইমেলাটা আসলে কেমন দেখছেন, এবং এই বইমেলার অলিগলি ঘুরে যখন বেড়াচ্ছেন, বইমেলাটা কতটা সেজে উঠছে বলে মনে হয়েছে, এবং পাঠকের সমাগম আসলে কেমন? একটি বিষয়, এটি মানে অন্যরা কিভাবে নেবে এটা আমি জানি না। এই বছর যেটি প্রত্যক্ষ করলাম, সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে পরিচ্ছন্নতার বিষয়টি। লোকজন একেবারেই কম, একেবারেই মনে হয় যে স্বচ্ছতার অনেকটা ভাব আছে এইখানে। এই বিষয়টি উপকৃত হবেন তারা যারা শুধুমাত্র বইয়ের প্রতি আগ্রহী এবং বই কিনতে আসেন। তো তারাই এরকম একটা স্বচ্ছ জায়গাতে নিজের প্রয়োজনীয় বইগুলো নিয়ে আরামসে চলে যেতে পারবেন। কিন্তু আরেকটি দিক, এই অমর একুশে বইমেলা আমাদের তো একটি উৎসবে পরিণত হয়েছে, এটি মানুষের একটি আনন্দের জায়গাও। আমরা এমনিতেই বোধ হয় আমরা এই দেশের মানুষেরা
খুব বেশি উৎসবের আনন্দগুলো উপভোগ করতে পারি না। আমাদের মধ্যে নানান কারণে বোধ হয় যে একটু বেদনার ভাবগুলো একটু বেশি থাকে। তো আমরা যখন এই উৎসবের কোনো লক্ষ্যটা পাই, উপলক্ষ পাই, আমার মনে হয় যে সবাই একত্রিত কাজে অকাজে প্রয়োজনে অপ্রয়োজনে একসঙ্গে হয়ে যায়। এবং এই অমর একুশে গ্রন্থমেলাটা কিন্তু এটা এরকমই একটা উৎসব, যার প্রয়োজনে সেও এসে কিছুক্ষণ ঘুরে যায়, একটু আনন্দ বোধ করে, বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, স্বজনদের নিয়ে আসে, ছেলে মেয়েদের নিয়ে আসে। সেই জায়গাটা থেকে এই জায়গা এবছর একটু বোধ হয় কম। এটা বোধ হয় পারিপার্শ্বিক নানান কারণে, রাজনৈতিক কারণ, তারপরে ঋতুগত কারণ, সামনে ঈদ, রোজা চলছে, নানান বিষয় মিল করেই বোধ হয় একটু সংখ্যাটা কম। তবে ইফতারির পরে দেখি যে সংখ্যাটা একটু বাড়ে, অনেকে আসে, দেখি যে তাদের হাতে বই আছে, ব্যাগ আছে, দেখে খুব ভালো লাগে এটা। আচ্ছা, প্রতি বছরই তো বই কেনা হয় নাকি? এই বছর কি বই কেনা হয়েছে? বই শুধু কিনাই হয় নাকি বই উপহারও দেওয়া হয়? না, বই আমি মূলত সারা বছরই কিনি। তবে এটি সত্য কথা যে মেলার সময় আমি আমার বন্ধুদের, যারা আমরা একই সঙ্গে সমকালীন সময়ে লিখছি, তাদের বইটা আমি বেশি কেনার পছন্দ করি। এটা কেন পছন্দ করি? যে নতুন লিখছে তাকে একটা উৎসাহ দেওয়ার একটা বিষয় থাকে, যেটা আমি বোধ করি। আমিও যখন নতুন লিখতে এসেছি, আমাকেও কাছ থেকে যখন কেউ একটি বই কিনেছে, আমার নিজের কাছে ভালো লেগেছে। সুতরাং আমার যারা সহকর্মী আছেন, আমার সঙ্গে যারা লিখছেন, যারা নতুন লিখছেন, আমি বোধ করি তাদেরও মনে আনন্দিত হবে, আনন্দ পাবে তারা। কিন্তু এমনিতে আমি সারা বছর নিজের পছন্দ মাফিক বইগুলো, যেরকম চাকরি করি, প্রতি মাসে বেতন পাওয়ার পর 2টা বই অন্তত পক্ষে আমি কিনি। বেতন যেদিন পাই ঠিক ওই দিনই সময় পেলে আমি কিনে নিই। এটা আমি এই চর্চাটার মধ্য দিয়ে আছি। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, এবং আরো কথা বলতাম কিন্তু আমাদের সময় একদম শেষ। আপনার প্রতি ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। জি। এমি, তাহলে এবার আপনি কি আমাকে বই কিনে দেবেন, নাকি আমাকে আসলে বই কিনে দিতে হবে, নাকি আমরা দুজনকে বই কিনে দেবো? এটা ভালো হয় দুজনকে কিনে দিই। আগে তাহলে আপনি শুরু করেন, তারপরে আমি। না, আপনাকে আমি কিছু- আগামীকাল আপনাকে 3.5 দিনের পত্রিকা কিনে দেবো 20 টাকা দিয়ে, কিন্তু আচ্ছা। আপনি আমাকে একটা বই কিনে দেবেন। আচ্ছা, আজকে আমি আপনাকে অবশ্যই বই কিনে দিব, তবে এই বইটা আপাতত হাতে রাখেন, যাওয়ার সময় আবার দিয়ে যাবেন অবশ্যই। অবশ্যই দিয়ে যাব। এবং কথায় কথায় কিন্তু আমাদের ভাষার ক্যানভাসও একদম শেষ পর্যায়ে, আমাদের বিদায় নিতে হবে, এবং বিদায়টা এবার মিষ্টি জান্নাত নিক, মিষ্টি করে। শব্দের ভিড় থেকে আমরা আবারও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ভাষার ক্যানভাস থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।